প্রথমত সরকারটা হচ্ছে যে বলতে গেলে সরকার চলতেছে এনজিও সরকার হিসেবে, এমনই চলতেছে। তো নির্বাচিত গভর্নমেন্ট না থাকার কারণে আজকে যে উদ্ভূত পরিস্থিতি হচ্ছে, এটা এই গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। দেশের যে পরিস্থিতি এখন, জনগণ, সাধারণ জনগণ নিরাপদে নাই, এটা সবাই বলে। মামলা নেওয়া বা মামলা থেকে জামিন নেওয়া, এটা এখনো টাকার খেলা চলতেছে, এটা স্পষ্ট ভাই। কেউ যদি সাক্ষীও দেয়, পরবর্তীতে তাকে হত্যার হুমকি দেওয়া হবে এবং হত্যাও দেখা যাচ্ছে, হত্যার ঘটনাও ঘটে যাচ্ছে। এই সরকারের একটা আমি গাছাড়া ভাব মনে করতেছি। আমরা তো আসি যাবো গা, তারা আসলে কি অন্য জিনিসটাই ব্যস্ত হয়ে পড়ছে। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়। আপনি কি নিরাপদ? আপনার পরিবার কি নিরাপদ? আপনি কি বলতে পারেন সকালে বের হয়ে রাতে বাসায় নিরাপদে ফিরবেন কিনা? আপনার বা আমার নিরাপত্তার দায়িত্ব সরকারের কাছে থাকলেও জনগণ হিসেবে আমি বা আপনি কতটা নিরাপদ? যদি জননিরাপত্তা প্রদানে সরকার ব্যর্থ না হয়, তবে কেন আপনি বা আমি নিশ্চিন্তে চলাফেরা করতে পারছি না? আসলে বর্তমান যে পরিস্থিতি চলতেছে, এই সময় আসলে মোটেও নিরাপত্তা বোধ করতেছি না আমরা। যে সম্প্রতি যে মিটফোর্ডের ঘটনাটা আমাদের চোখে পড়লো, এটা দেখার পরে আসলে আমরা ট্রমায় আছি একটা। তো মোটেও আসলে জনগণ এখন নিরাপদ নাই, বিশেষ করে নারীরা। দেশের যে পরিস্থিতি এখন, জনগণ, সাধারণ জনগণ নিরাপদে নাই, এটা সবাই বলে। আমি কখনোই নিরাপদ বোধ করছি না। কারণ হলো চলাফেরায় রাস্তাঘাটে আমি নিরাপদে বাসায় ফিরবো কিনা এটার সঠিক নিশ্চিত নাই। তোফাজ্জল থেকে পারভেজ অথবা সর্বশেষ সোহাগ, যার কথাই আমরা বলি না কেন, প্রকাশ্য দিবালোকে এমন নিষ্ঠুরতম হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। জুলাই পরবর্তী যে আপনাদের যে ইন্টারিম যে গভর্নমেন্ট, সেটা আমাদেরকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আমরা চাই একটা নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল পর্যায়ের, সকল শ্রেণীর, সকল পেশার সব মানুষের জানমালের, সামাজিক, আর্থিক, রাজনৈতিক সব নিরাপত্তা নিশ্চিত। মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করবে, মানুষের উপরে কোনো অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, এমনকি কোনো চাঁদা দিতে হবে না জনগণকে। এখন হচ্ছে আপনারা দেখেন, এখনো চাঁদাবাজি রয়ে গেছে। বর্তমান যেহেতু দেশের অবস্থা একজন সরকারবিহীন অবস্থায় চলছে, তো এই মতো অবস্থায় আসলে আমরা কেউই নিরাপদ না, আবার সবার স্থান থেকে সবাই নিরাপদ। এই সরকার পুরোপুরি ভাই ব্যর্থ। আমরা যদি আমি একবারে যে অনেস্টলি যদি বলি, এই সরকারের যে সব দিকে আমরা কি পেয়েছি, গণ অভ্যুত্থানের পরে যে আমরা আশা করছিলাম, আমাদের 20% আশা পূরণ হয়েছে। সন্ত্রাসীরা এরা টার্গেট করে মানুষকে মারতেছে, কোনো না কোনো ক্লু বের করে। তো সেজন্য আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি নিরাপত্তাহীনতায় আছি। একটা ব্যাপার আপনারা জানেন, ফেসবুকে আজকে যেটা নিয়ে হাইপ উঠে, যেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়, সেটা নিয়ে হয়তো মানুষ একটু বিচার পায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিছুদিন আগে মসজিদের ইমামকে কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে চাকু মারা হয়েছে আপনারা দেখেছেন, কিভাবে রক্তাক্ত করা হয়েছে, এটার পর্যাপ্ত বিচার কি হয়েছে আমরা সাধারণ জনগণ এখন পর্যন্ত জানি না। বিচার ব্যবস্থার উন্নতি না হলে এমন হত্যাকাণ্ড আমাদের প্রতিনিয়তই দেখতে হবে। তাই বিচার ব্যবস্থার কাছে প্রশ্ন থাকলো, কবে হবে এই অবস্থার উন্নতি? কবে জনগণ সুন্দরভাবে বসবাস করতে পারবে? কষ্টের উপার্জনে যদি চাঁদাবাজের নজর পড়ে, তবে কিভাবে দেশের উদ্যোক্তার সংখ্যা বাড়বে? আর কিভাবেই বা দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে? যদি অপরাধীদের দৃশ্যমান বিচার সমাজে স্থাপন করা না যায়, তবে কিভাবে অপরাধ থেকে অপরাধীকে দূরে সরিয়ে রাখা সম্ভব হবে? চাঁদাবাজির সাথে কি রাজনৈতিক কোনো সম্পর্ক আছে বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই দেখতে পারতেছি। এখন সব তো আর সামনে বলা যায় না, সব আমাদের চোখের সামনেই হচ্ছে। কে করছে, কি করতেছে, সবই দেখা যাচ্ছে। অবশ্যই রাজনৈতিক কোনো না কোনো দলের সম্পৃক্ততা আছে। কেউ না কেউ তাদেরকে পিছন দিক থেকে ব্যাকিং দিচ্ছে। তাদের ছত্রছায় এই চাঁদাবাজিটা চলতেছে। এটা মোটর পরিবহন, সড়ক, অন্য বাসাবাড়ি সব জায়গাতে একই অবস্থা। আপনার দুষ্কৃতিকারীরা বা এই যে সন্ত্রাসীরা, এরা আসলে একটা রাজনৈতিক দলের আশ্রয় নিতে চায় এবং আশ্রয় থাইকে এইসব কাজগুলো করতে পারে। নাইলে কেউ যদি আশ্রয় বা শেল্টার না দেয়, তাহলে তো তারা এই কাজ করতে পারবে না। কারণ তারা ওই গ্রেপ্তার আছে, গ্রেপ্তারের পরে তাদের ছাড়ানোর যে বিষয়গুলো আছে, যে জামিন নেয়, জামিনের যে ব্যবস্থাগুলো আছে, এটা ওই রাজনৈতিক দলগুলো শেল্টারে করে দেখেই আসলে অপরাধগুলো বৃদ্ধি পায়। আপনার এই গণ অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রের প্রশাসনিক যে কাঠামোগুলো সব ভেঙে পড়েছে, হ্যাঁ, যার ফলে আজকে সামাজিক যে সমস্যাগুলো, ছিনতাই, চাঁদাবাজি,
বা মব যে কালচারগুলো, যার মাধ্যমে আপনি একটাকে জায়েজ করার যে বিষয়গুলো, এটা হয়ে উঠতেছে। এবং এখানে কিছু কিছু রাজনৈতিক সংগঠন বলেন বা ভূমিপুর সংগঠন বলেন, এদের মাধ্যমে এরা বিভিন্ন ক্ষেত্রে এটা প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার চেষ্টা করতেছে। জাস্ট চাঁদাবাজিদের মানুষের পরিবর্তন হয়েছে কিছু, কিন্তু এখনো সিস্টেমটা রয়ে গেছে। আমাদের কাছে খবর আসছে এখনো থানার পুলিশটা চাঁদা উঠাচ্ছে, এখনো হচ্ছে রাস্তায় রাস্তায় পৌরসভার নামে, এর নামে সে নামে বিভিন্ন সংগঠনের নামে অটোওয়ালাদের কাছে চাঁদা নেওয়া হচ্ছে। রিক্সাওয়ালার ইনকাম যেখানে 200 টাকা, দিনে 500 টাকা, সেখানে তাদের কাছ থেকে প্রতিদিন 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থী তার ক্যাম্পাসে নিরাপদ নন, একজন পথচারী রাস্তায় নিরাপদ নন, একজন ব্যবসায়ী তার কর্মক্ষেত্রে নিরাপদ নন। প্রশ্ন হচ্ছে কবে হবে এই অবস্থার উন্নতি, কবে জনগণ নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে স্বাধীন বাংলাদেশে। একটা আসামি যখন পুলিশের কাছে ধরা পড়ে, 2 দিন পর সে আবার জামিনে মুক্তি পেয়ে আবার সে অপরাধ, তাহলে এই বিষয়টা কি? এটা আসলে প্রথমেই দেখতে হয় সে কি জন্য জামিনে মুক্তি পাইলো, সে আদৌ কি জামিনের যোগ্য ছিল কি না। তাকে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে অপরাধ করে রাজনৈতিক কোনো ভাই ব্রাদার থাকে বা উপরে কোনো বড় ভাই থাকে, রাজনৈতিকভাবে আর কি মুক্তি পায় আসে। তো তারা তখন চিন্তা করে যে না, আমি একবার অপরাধ করে ছাড়া যেহেতু পাইছি, সামনেও আমি করলে সমস্যা নাই, আমাকে বাঁচানোর লোক আছে। যেমন আমরা দেখতে পাই যে কোনো একটা আসামি ধরার পর সে কিছুদিন পর জামিনে মুক্তিতে আবার অপরাধে। এটা নিয়ে আপনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, এটা নিয়ে প্রক্রিয়া অনেক আলাপ আলোচনা চলতেছে। আমরা জানি না এটা আলোর মুখ দেখবে কিনা, তো প্রত্যাশা করতেছি যে এখানে অনেক বিজ্ঞ লোকরা ইনভলভ আছে। আর সবচেয়ে বড় বিষয় এখানে রাজনৈতিক যে আপনার হচ্ছে যে আলোচনার বিষয়, তো এখানে বিজ্ঞ আইনজ্ঞ লোক আছেন, বিচারকরা আছেন, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক অনেক বাইরের এক্সপার্টিস আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে আমরা যথাযথ প্রতিদিন বসছেন তারা, আমি যতটুকু জানি আর কি। আশা করতেছি একটা ভালো একটা কিছু হয়তো আসবে। আমি যদি সাক্ষী দিতে চাই, কোনো ঘটনা ঘটলো বা আমি এই ঘটনার কোনো একটা সহিংস ঘটনার শিকার হলাম, আমি যদি কোনো বিচার চাই, আমি বিচারটা সহজে পাবো না, কারণ থানায় অভিযোগটা গেলে থানা থেকে আবার রাজনৈতিকভাবেই চাপ চলে আসে। যখন মইনুল ফখরুদ্দিনের সরকার ছিল, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের চেয়ে অনেক ভালো চালাইছে। সেই সময় যত ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ সব গা ঢাকা দিয়েছিল। মামলা নেওয়া বা মামলা থেকে জামিন নেওয়া, এটা এখনো টাকার খেলা চলতেছে, এটা স্পষ্ট ভাই, এখনো চলতেছে। এগুলো হচ্ছে আমাদের খুব সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। পুলিশ প্রশাসন এবং সরকারকে আমি আহ্বান করব, আপনারা বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দেন এবং দেশের যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে, যে জিনিসগুলো সার্বিকভাবে জনগণের বিপক্ষে যায়, আপনারা ওই জিনিসগুলোতে জোর দেন। প্রশাসন যদি এই ভীতিকর পরিবেশ থেকে জনগণকে নতুন দিগন্তের পথ দেখাতে ব্যর্থ হয়, তবে আগামী প্রজন্ম এই দুর্বিষহ ত্রাসের গহ্বরে হারিয়ে যাবে এবং দেশে প্রতিষ্ঠিত হবে নতুন স্বৈরাচারের গল্প। রাষ্ট্র পরিচালনা আর এনজিও পরিচালনা এক না, এটা আমরা মনে করি। তার ভিতরে আইনস্টাইন যে সায়েন্স চলবে, কিন্তু আইনস্টাইন কিন্তু রাজনীতি চলবে না। তো যে ক্ষেত্রে এক্সপার্টিস, তাকে সেই ক্ষেত্রেই কাজে লাগানো উচিত। প্রথমত সরকারটা হচ্ছে যে বলতে গেলে সরকার চলতেছে এনজিও সরকার হিসেবে, এমনই চলতেছে। সরকারের যে মাঠ পর্যায়ের যে কার্যক্রমগুলা, এটা সরকার আসলে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই ইন্টারিম যে গভর্নমেন্ট, তারা জাস্ট উপরের একটা লেভেলে আসছে, তারা যে মাঠ পর্যায়ে যে নিয়ন্ত্রণগুলা প্রয়োজন, তারা কিন্তু এটা করতে ব্যর্থ। এটা কি নির্বাচিত কোনো সরকার আসলে কি এটা সমাধান হবে বলে মনে হয়? নির্বাচিত সরকার আসলে তো হবে না, এটা আমরা জানি, কারণ এর আগে নির্বাচিত সরকার বেশ কয়েকবার ছিল। তো অন্তর্বর্তী সরকার হোক, এখন তো দলীয় কোনো প্রভাব থাকার কথা না, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারপরেও দূর ছায়া থেকে বোঝা যাচ্ছে যে একটা দলীয় কোনো চাপ আছে বা এরকম একটা আমরা মনে করতেছি। সো আমাদের যত দ্রুত সম্ভব একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমাকে কে শাসন করবে, এই সুযোগ তো আমাদের দেওয়া উচিত, তাই না? একটা জনপ্রতিনিধি যখন আমি আমার কোনো সমস্যা নিয়ে কারোর কাছে যাবো, সে যাওয়ার লোকটা কই, এই জায়গাটা শূন্য হয়ে আছে। সো দ্রুত সম্ভব ওনার জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে রাষ্ট্র যে নিরাপত্তা ভুগতেছে, এটা নিশ্চিত করা। ডেফিনেটলি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানে বিজয়ের পরে
যে পুলিশে যে লিগ পুলিশের যে একটা ছাঁটাইয়ের দরকার ছিল, ওই ছাঁটাইটা করতে ব্যর্থ হয়েছে এই সরকার। এই গণ অভ্যুত্থানে যে আমরা আমাদের রক্তের বিনিময়ে যাদেরকে বসাইছি, এই উপদেষ্টা পরিষদটা, এই অন্তর্বর্তীকালীন সরকারটা এটা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণে আসলে আইনশৃঙ্খলা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় না। আপনারা জানেন সাম্প্রতিক মিটফোর্ডের একটা ঘটনা, যে অনেকক্ষণ যাবৎ একটা মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করার পরেও তার লাশের উপর মৃত্যু হইল, এতটা সময় প্রশাসন কই ছিল? আমাদের দেশের প্রচলিত আইন দণ্ডবিধির ৩০২ ধারায় বলা হয়েছে, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো তাহলে তার সাজা হচ্ছে হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন কারাদণ্ড, অথবা তার আমৃত্যু কারাদণ্ড। এই তিনটির যে কোনো একটি। মানব হত্যার ক্ষেত্রে এই তিনটির যে কোনো একটি সাজা হতে পারে। আমি আবার বলছি, দণ্ডবিধির ৩০২ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার তিনটি সাজার কথা বলা হয়েছে। একটি হচ্ছে মৃত্যুদণ্ড, অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড, অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড বলতে এখানে ৩০ বছর হতে পারে, অথবা আমৃত্যু কারাদণ্ডও হতে পারে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে হাজতে থাকতে হবে, তাকে সাজা কাটতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই দেশের মানুষ কবে দেখা পাবে নতুন দিগন্তের? কবে দেশের মুক্ত আকাশে নিবে প্রাপ্তির নিঃশ্বাস? ত্রাসের রাজত্বের পতন ঘটিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে বিচার ব্যবস্থায়, আর অপরাধের হাতে কম্পন সৃষ্টি করে অন্ধকার পাবে আলোর দেখা। সেই দিনের অপেক্ষায় সমগ্র বাংলাদেশ। আজ বিদায়।